2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশের 24 জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে সংস্থাটির তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। তার পরদিন অর্থাৎ গত বছরের 13 ফেব্রুয়ারি আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যার শিরোনাম ছিল জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ভুলের এলাহি কাণ্ড। এর প্রায় 1 বছর 3.5 মাস পর এসে 24 জুলাই নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনে গুরুতর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েল-কেসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন ব্রিটিশ কিংস কাউন্সিল হিসেবে স্বীকৃত এই সিনিয়র আইনজীবী। প্রশ্ন হলো, প্রায় 15 মাস পর কেন শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি দিলেন? ঠিক এমন এক সময় যখন শেখ হাসিনা নিজেই একের পর এক ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে জানান দিচ্ছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। আবার তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সুপ্ত সুনামিও চলছে। ঠিক তখনই কেন জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হলো? তার চেয়েও বড় প্রশ্ন, চিঠিতে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা 1400 মৃত্যুর সংখ্যাকে অত্যন্ত ভুল ও বিভ্রান্তিকর এবং পক্ষপাতমূলক রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য রিপোর্টটিকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদি শেখ হাসিনার আইনজীবীর এই দাবি সঠিক হয়, তাহলে জাতিসংঘের এই রিপোর্টের পরিণতি কি হতে পারে? বিশেষ করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এই রিপোর্টটি শুনানির সময় প্রসিকিউশন ব্যবহার করেছিল। প্রশ্ন হলো, আসলে কি জাতিসংঘের এই রিপোর্টটি পক্ষপাতমূলক ছিল? আমাদের অনুসন্ধান বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের কাছে রিপোর্টটি যে ড্রাফট জমা দিয়েছিল, মূল রিপোর্টে তার বহু কিছু বাদ পড়েছিল। আবার ইউনূস সরকারের সুপারিশে অনেক কিছু যোগ করা হয়েছিল। প্রশ্ন হলো, কেন জাতিসংঘের মতো একটি সংস্থা ইউনূসের সরকারের পছন্দ মতো নিজেদের রিপোর্টে এত সংযোজন বিয়োজন করেছিল? অনুসন্ধান বলছে সেখানে আছে এক ভূ রাজনৈতিক রহস্য। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েল-কেসি, যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘকে একাধিক চিঠি দিয়েছেন। স্টিফেন পাওয়েল-কেসি সবশেষ চিঠি দিলেন 28 মে। চিঠিটি 3 পৃষ্ঠার। চিঠি দেওয়ার তথ্য জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান এবং বাংলাদেশি সংবাদ মাধ্যম টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের 24 জুলাই ও আগস্টের বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এই চিঠির মূল উদ্দেশ্য ছিল OHCHR এর প্রতিবেদনে উল্লেখিত 1400 মৃত্যুর পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করা এবং এটি প্রত্যাহারের দাবি জানানো। দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে, যিনি নিজেই বিদেশি গণমাধ্যমে স্বীকার করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীকে জুলাই আন্দোলনকারীদের পক্ষে রাখার জন্য সতর্ক করেছিলেন। স্টিফেন পাওয়েল-কেসি তার চিঠিতে উল্লেখ করেন, জাতিসংঘের প্রতিবেদনে ব্যবহৃত 1400 নিহতের সংখ্যাটি কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা যাচাইকৃত তালিকা ছাড়াই অত্যন্ত অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই বিশাল অতিরঞ্জিত সংখ্যাটি মূলত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ঘটনাকে নৈতিক ও আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা লাভকে ন্যায়সঙ্গত হিসেবে চিত্রায়িত করতে তৈরি করা একটি রাজনৈতিক ন্যারেটিভের অংশ। স্টিফেন পাওয়েল-কেসি তার চিঠিতে এই পরিসংখ্যানগত অসঙ্গতি প্রমাণের জন্য 3টি বিষয় তুলে ধরেন। প্রথমত, অন্তর্বর্তী সরকারের নিজস্ব গেজেটের সাথে অমিল। ডাউটি স্টেটের চিঠিতে দেখানো হয়, খোদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি গেজেটে জুলাই আগস্টের সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় 834 থেকে 841 জন উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দাবি করা 1400 পরিসংখ্যান এই সরকারি গেজেটের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ। দর্শক, জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং দলের রিপোর্ট তার 10 ও 11 পৃষ্ঠায় বলা হয়েছে, তাদের 1400 জনের হিসেবের একমাত্র উৎস ছিল অন্তর্বর্তী সরকারের দেয়া তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রতিবেদন চূড়ান্ত করার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় 841 জন মৃত্যুর তথ্য রেকর্ড করেছিল।
এছাড়া এনএসআই বিক্ষোভের সময় নিহত 314 জনের নাম সরবরাহ করেছে। এগুলোর সঙ্গে বিভিন্ন নাগরিক সংস্থা থেকে পাওয়া প্রতিবেদন তুলনা করে জাতিসংঘ নিহতের মোট সংখ্যার একটি অনুমানে পৌঁছেছে, যার অর্থ হলো জাতিসংঘ শুধু ইউনুসের সরকার ও বিভিন্ন সংস্থা থেকে পাওয়া সংখ্যাগুলো যোগ করে দিয়েছে। এই বিষয়টি আমরা গত বছর প্রচার করে ভিডিও। আইনজীবী স্টিফেন পাউয়েল চিঠিতে উদ্বেগের দ্বিতীয় বিষয়টি হলো আন্দোলনকারীদের নিজস্ব তালিকার। আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রাথমিক অনুসন্ধানে নিহতের সংখ্যা প্রায় 650 বলে উল্লেখ করেছিল। ডাউটি স্ট্রিটের আইনজীবী প্রশ্ন তোলেন, যখন মাঠ পর্যায়ের মূল আন্দোলনকারী এবং খোদ সরকার নিজেরাও নিহতের সংখ্যা 850-এর নিচে রাখছে, তখন জাতিসংঘ কেন অদৃশ্য তথ্যের ভিত্তিতে 1400 মৃত্যুর সংখ্যাটি তাদের দাপ্তরিক প্রতিবেদনে প্রকাশ করলো? পাওয়েলসের দাবি, যদি নিরপেক্ষ স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত সংখ্যা আরো কম হতে পারে। সবশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হলো তথ্যের অস্পষ্ট উৎস, যার অর্থ হলো জাতিসংঘের এই রিপোর্টটি পদ্ধতিগত দিক থেকে মারাত্মক রকমের একটি ভুল প্রতিবেদন। স্টিফেন পাউয়েল দাবি করেছেন OSCHR তাদের রিপোর্টে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিলেও সেই সূত্রগুলোর পরিচয় বা পদ্ধতিগত ভিত্তি প্রকাশ করেনি, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অপরিহার্য ছিল। দর্শক, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ঘেঁটে দেখা যাক আইনজীবী পাওয়েলসের এই দাবি কতটুকু সত্যি। কারণ জাতিসংঘের যে কোনো তদন্ত বা তথ্য অনুসন্ধান প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার পদ্ধতিগত নিরপেক্ষতা, তথ্যের বৈজ্ঞানিক সংগ্রহ পদ্ধতি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার উপর। কিন্তু বাংলাদেশের জুলাই-আগস্ট সহিংসতা নিয়ে তৈরি OSCHR এর প্রতিবেদনটি চুলচেরা বিশ্লেষণ করলে বেশ কিছু গুরুতর পদ্ধতিগত ও তথ্যগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এত বড় স্পর্শকাতর একটি ঘটনার তদন্ত জাতিসংঘ সেরে ফেলেছিল ক্ষুদ্র একটি স্যাম্পল সাইজ দিয়ে, যেখানে ছিল ভুক্তভোগী নির্বাচনের ক্ষেত্রে চরম মাত্রায় পক্ষপাত দুষ্টতা। জাতিসংঘের রিপোর্টে স্বীকার করা হয়েছে, উপযুক্ত সময় ও যথাযথ উপকরণের কারণে OSCHR মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের প্রতিনিধিত্বমূলক নমুনা নথিভুক্ত করতে পেরেছে, তবে পুরো বাংলাদেশ ঘুরে একটি বিশদ বিবরণ তৈরি করতে পারেনি। OSCHR এর তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদনে বাংলাদেশে 1400 মৃত্যুর দাবি এবং প্রায় 11700 মানুষের আটকের কথা উল্লেখ করেছে, কিন্তু এই বিশাল সংখ্যক ভুক্তভোগীর বিপরীতে OSCHR মাত্র 29 জন ভুক্তভোগীর সরাসরি সাক্ষাৎকার নিয়েছে বা তাদের ঘটনা পরীক্ষা করেছে। এই অত্যন্ত ক্ষুদ্র নমুনা বা স্যাম্পল সাইজ কোনোভাবেই একটি দেশের এত বড় আকারের রাজনৈতিক সংঘাতের সামগ্রিক চিত্র তুলে ধরতে পারে না। তাছাড়া এই 29 জন ভুক্তভোগীকে কোনো বৈজ্ঞানিক বা নিরপেক্ষ মানদণ্ডে নির্বাচন করা হয়েছিল তার কোনো উল্লেখ নেই জাতিসংঘের রিপোর্টটিতে। অভিযোগ আছে OSCHR টিম মূলত অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজয়ী রাজনৈতিক শক্তির অনুগত কর্মকর্তাদের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট ভুক্তভোগীদের সাথে কথা বলেছিল, যার ফলে রিপোর্টের ফলাফল চরম পক্ষপাত দুষ্ট হয়েছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ, কিন্তু মাত্র 6 জন ব্যক্তি তাদের এই আহ্বানে সাড়া দিয়েছিল। এমনকি সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও জামাতে ইসলামের মতো রাজনৈতিক দলও ভলকার তুর্কের টিমকে তখন বুড়ো আঙ্গুল দেখিয়েছিল। মজার তথ্য হলো, যে আইজিপি মামুনকে রাজসাক্ষী করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই আইজিপিরই সাক্ষাৎ পায়নি তখন জাতিসংঘের টিম। জাতিসংঘের মূল রিপোর্টের 2 নম্বর পৃষ্ঠার 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দুঃখের বিষয়, আটক সাবেক মহাপুলিশ পরিদর্শকের সাক্ষাৎকার নিতে OSCHR অনুরোধ করলেও তা গ্রহণ করা হয়নি। আইনজীবী স্টিফেন পাউয়েল দাবি করেছেন, প্রকৃত সত্য থেকে এত দূরে থাকা একটি সিদ্ধান্তে জাতিসংঘের প্রতিবেদন পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক। তিনি চিঠিতে লেখেন, এতে অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য ভুল তথ্য ব্যবহারের একটি বিপজ্জনক নজির তৈরি হয়েছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর যেন এই বিষয়ে সংশোধনী ও ভুল তথ্য সংবলিত প্রতিবেদন প্রত্যাহারের প্রকাশ্য বিবৃতি দেয়, সে বিষয়ে চিঠিতে অনুরোধ করেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আইনজীবী।
স্টিফেন পাউলসের সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো জাতিসংঘের দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ যথাযথভাবে যাচাই না করায় গুরুতর ভুল তথ্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জুলাই আন্দোলনের মতো সহিংস বিক্ষোভে এত মানুষের মৃত্যু অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ তদন্তে একটি কমিশন গঠনের প্রক্রিয়া ছিল, তবে অতিরঞ্জিত মৃত্যুর সংখ্যা ব্যবহার করে শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যার নির্দেশদাতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এটি ছিল সরকার উৎখাতের প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদন এভাবে ভুল ও উস্কানিমূলক তথ্যকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহৃত হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি ভবিষ্যতে জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া রাজনৈতিকভাবে ব্যবহারের বিপজ্জনক নজির তৈরি করেছে বলেও অভিযোগ করা হয় চিঠিতে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেখানে এই জাতিসংঘের রিপোর্টটি সরকারের পক্ষে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। অথচ জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা আছে, অপরাধ প্রমাণের কোনো ফৌজদারি আদালতে এই রিপোর্টটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে না। স্টিফেন পাউলসের 3 নম্বর অভিযোগটি সবচেয়ে ভয়াবহ। সেটি হলো জাতিসংঘের অনুসন্ধান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার ও ইউনূসের প্রভাব ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। উল্লেখ করে পাউলস বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই অনুসন্ধান কার্যক্রমের প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে হচ্ছে। দর্শক, 2024 সালের 23 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো একটি চিঠিতে প্রথম ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই সময় বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। এরপর 2024 সালের 14 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ে হাই কমিশনারকে টেলিফোন করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনার অনুরোধ করেন। এরপর 28 আগস্ট তিনি একটি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। এরপর OSCHR 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠায়। জাতিসংঘের প্রতিবেদনটির মূল রিপোর্টের 3 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, প্রকাশের আগে এই প্রতিবেদনটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শেয়ার করেছে যাতে কোনো তথ্যগত ত্রুটি বা ভুল ত্রুটি এবং প্রাপ্ত প্রাসঙ্গিক মন্তব্যের বিষয়ে তাদের মন্তব্য জানাতে পারে। আমাদের অনুসন্ধান বলছে, তখনকার অন্তর্বর্তী সরকার ড্রাফটটি থেকে অনেক কিছু বাদ দিয়েছিল। যেমন আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই রাত আনুমানিক 9টার দিকে গণভবনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন বাংলাদেশ পুলিশের নায়ক গিয়াসউদ্দিন। তখন তিনি পুলিশের পোশাক পরিহিত ছিলেন না, অথচ পুলিশ পরিচয় নিশ্চিত হয়ে ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে রাস্তায় পড়ে গেলে আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে পুলিশ সদস্য গিয়াসউদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলে তাকে হত্যা করা হয়। এরপর তাকে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে। মৃতদেহ নিয়ে পৈশাচিক আনন্দে মেতে ওঠে এবং মৃতদেহ গুম করার লক্ষ্যে বিবস্ত্র করে মৃতদেহে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে। জাতিসংঘের তদন্ত দল এই ঘটনাটির পেছনে কারা ছিল সেটি প্রতিবেদনটির ড্রাফটে উল্লেখ করেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে এমন বহু কিছু বাদ দেওয়া হয় ওই রিপোর্টটি থেকে। প্রশ্ন হলো, কেন জাতিসংঘের মতো একটি সংস্থা ইউনূসের এমন চাওয়া মেনে নিয়েছিল? অনুসন্ধান বলছে, এর পেছনে আছে 2টি কারণ। 1, ইউনূসের সাথে ভলকার তুর্কের ব্যক্তিগত সখ্যতা। 2, রাখাইন করিডোরের লোক। জাতিসংঘ মহাসচিব ওই সময় রাখাইন করিডোর দেওয়ার প্রস্তাব করেছিলেন। সেই করিডোর পাওয়ার আশায় জাতিসংঘ ইউনূসের দপ্তরের সব প্রস্তাব মেনে নিয়েছিল। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে কি ঘটেছিল সে বিষয়ে জাতিসংঘ যেন ভুল তথ্য প্রচারের হাতিয়ার হয়ে না দাঁড়ায় তা নিশ্চিতে ওই প্রতিবেদন সংশোধন ও প্রকাশ্য বিবৃতিতে পুরো বিষয়টি তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন স্টিফেন পাউলস। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে শেখ হাসিনার এই আইনজীবীর অভিযোগ কি জাতিসংঘ আমলে নেবে? এক্ষেত্রে গোল্ডস্টোন রিপোর্টের ঐতিহাসিক দৃষ্টান্ত এবং জাতিসংঘের প্রাতিষ্ঠানিক নীতির কথা তুলে ধরা যায়। 2009 সালে গাজা যুদ্ধ নিয়ে তৈরি হয়েছিল গোল্ডস্টোন রিপোর্ট।
ওই রিপোর্টে ইসরায়েল ও হামাস উভয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু 18 মাস পর 2011 সালে বিচারপতি রিচার্ড গোল্ডস্টোনের এই রিপোর্ট প্রত্যাহার করেছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের ক্ষেত্রে অনেকখানি প্রভাব রেখেছিল। এমনিতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই রায় নিয়ে বহু প্রশ্ন আছে। এখন যদি জাতিসংঘের প্রতিবেদনের মূল মৃত্যুর সংখ্যাই অতিরঞ্জিত ও ভুল প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুরো ব্যাপারটি হাস্যকর হয়ে যাবে। আবার ইউনূস সরকারের নৈতিক বৈধতার সংকট নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। 2024-এর জুলাই আন্দোলনে ঠিক কত মানুষ নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তার সঠিক কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত কারো পক্ষ থেকেই দেওয়া সম্ভব হয়নি। কেন দেওয়া সম্ভব হয়নি, এর মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, এটি নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, ঠিক একইভাবে খোদ জাতিসংঘ নিহতদের পরিসংখ্যান নিয়ে যে প্রতিবেদনটি দিয়েছিল সেটি নিয়েও শুরু থেকে অনেক ধরনের বিতর্ক রয়েছে। এবং সেই বিতর্কের জায়গা থেকে তাদের প্রতিবেদনের প্রায় 1.5 বছর পরে এসে শেখ হাসিনার পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার তারা জাতিসংঘের কাছে একটি চিঠি দিয়েছে তাদের এই বিতর্কের বিষয়গুলো তুলে ধরে। নিঃসন্দেহে এই চিঠিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে নিশ্চয়ই আমাদের অনেকেরই ধারণা আছে এটি যেন তেন কোনো ল ফার্ম নয়। বিশ্বের যে কটি হাতে গোনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেপুটেড ল ফার্ম রয়েছে তার মধ্যে একটি। এই প্রতিষ্ঠানে এই মুহূর্তে 120 জন বিশ্বসেরা আইনজীবী কাজ করছেন। তাদের অন্যতম স্টিফেন পাওয়েলস কেসি, তিনি শেখ হাসিনার পক্ষ থেকে ডাউটি স্ট্রিট চেম্বারের হয়ে জাতিসংঘের কাছে এই চিঠি দিয়েছেন একদিন আগে 28শে মে। স্টিফেন পাওয়েলস কেসি, তার নামটির সঙ্গে যে শব্দটি জড়িয়ে আছে সেটি সম্পর্কেও আমাদের একটু বলা দরকার 30 সেকেন্ডে। কেসি অর্থ কিংস কাউন্সিল, এটি খুবই প্রেস্টিজিয়াস টাইটেল, এলিট স্ট্যাটাস বোঝায় এই শব্দটি থাকলে, এবং খুবই খুবই জটিল মামলাগুলো পরিচালনায় যারা সিদ্ধহস্ত তাদেরকে এই টাইটেলটি দিয়ে থাকেন খোদ ব্রিটেনের রাজা। অতএব খুব স্বাভাবিকভাবেই যে চিঠিটি জাতিসংঘকে দেওয়া হয়েছে অনেক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। এবং ডাউটি স্ট্রিট চেম্বার বা ডাউটি স্ট্রিট চেম্বারের কোনো আইনজীবী কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই, কোনো ধরনের খুবই মানে যৌক্তিক জায়গা ছাড়া তারা কোনো বিষয়ে লড়েন না, এটুকু আমরা জানি। এখন চিঠির যে মূল বক্তব্য সেটি আসলে কি? চিঠিতে বলা হচ্ছে যে জাতিসংঘ যে 1400 জন নিহত হওয়ার দাবি করেছে, খোদ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই গেজেট তার সঙ্গে অনেক বেশি অমিল। তার কারণ ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গেজেট প্রকাশিত হয়েছিল তাতে নিহতের সংখ্যা 5 আগস্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছিল 834 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ওয়েবসাইট তাতে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা 650 জন। আর জাতিসংঘ বলেছিল জুলাইয়ের শুরু থেকে 15 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা 1400 জন। সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ভুল ভ্রান্তি তাদের পরিসংখ্যানে রয়েছে এমনটি দাবি করা হয়েছে চিঠিতে। চিঠিতে বলা হচ্ছে যে স্টিফেন পাওয়েলস কেসি তার দাবি যদি নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত সংখ্যা আরো কমে আসতে পারে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য ভুল তথ্য ব্যবহারের একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে খোদ জাতিসংঘ। স্টিফেন পাওয়েলসের দাবি, জাতিসংঘের দল শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাতিসংঘের অনুসন্ধান প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রভাব থাকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। তিনি বলছেন যে হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই অনুসন্ধান কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। এই হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারের হয়ে
স্টিফেন পাওয়েলস কেসির যুক্তি। এর ভিতরে আরো অনেক ধরনের কথা রয়েছে। বিষয়টি হচ্ছে যে অবশ্যই এই পরিসংখ্যান নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। শুরু থেকেই বলে আসছি, আপনারা একটু খেয়াল করে দেখুন যে জাতিসংঘ যখন এই প্রতিবেদনটি দিয়েছিল, আমার একাধিক মিনিমাম 7 থেকে 8টি কন্টেন্টে আমি বলেছি যে জাতিসংঘ চেয়েছিল 15ই সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে, যে কত মানুষ নিহত হলেন, সহিংসতার ঘটনা কি ধরনের কি ঘটলো, অর্থাৎ 2024-এ 15ই সেপ্টেম্বর। কিন্তু ডক্টর ইউনূস সরকার তাতে রাজি হলো না। তারা বললো যে না, 15ই সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে না, করলে 5 আগস্ট পর্যন্ত করতে হবে, যেদিন শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। যখন দুই পক্ষ থেকে একটা আর্গুমেন্টের জায়গা তৈরি হলো, তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, 15ই আগস্ট পর্যন্ত তদন্ত করা যাবে। এই যে ডক্টর ইউনূস সরকার 15ই সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে দিচ্ছিল না বা তদন্তে রাজি হচ্ছিল না, সেটাই তো একটা বড় প্রশ্ন, যে কেন 15ই সেপ্টেম্বর পর্যন্ত তদন্তে রাজি হবে না। তখন 5 আগস্টের পর থেকে তো অনেক ধরনের সহিংসতা হয়েছে, অনেক ধরনের হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষদেরও অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে? এবং যদি ধরেও নিই যে 5 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সরকার দাবি করছিল, সেখানে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘ তদন্ত করলো এবং সেই তদন্তে 1400 জন মানুষ নিহত হয়েছেন, এমনটি তথ্য জানানো হলো। আমরা যদি ধরেও নিই যে কোনো ধরনের অনিরপেক্ষতার জায়গা থেকে বা অস্বচ্ছতার জায়গা থেকে এই তদন্তগুলো করা হয়নি, স্বচ্ছতার সঙ্গেই হয়েছে, তারপরেও তো প্রশ্ন যেটি বরাবরই করে আসছি, যে 1400 মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে 15 আগস্ট পর্যন্ত, আর ডক্টর ইউনূস সরকারের যেই পরিসংখ্যান 834 জন নিহত, তাহলে বাকি 566 জন মানুষ হত্যা করলো কারা? নিশ্চয়ই আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তখন আর মাঠে ছিলেন না, কোথাও ছিলেন না, তাদের প্রত্যেকেই আত্মগোপনে ছিলেন, অথবা এখনো পর্যন্ত আছেন বা বিদেশে চলে গেছেন। এই তো, তাদের তো আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার কথা না। যুক্তির খাতিরে, তর্কের খাতিরে এই প্রসঙ্গটিও নিশ্চয়ই স্টিফেন পাওয়েলস কেসি উল্লেখ করতে পারতেন, কেন করেননি আমি জানি না। এবং স্টিফেন পাওয়েলস কেসি একথাও তার চিঠিতে তুলে ধরছেন যে অন্তর্বর্তী সরকারের পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের বাইরে থেকে যাচ্ছে, অভিযোগ রয়েছে, যে কথাগুলো বলছিলাম। এবং এর মধ্যে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যিনি এই মুহূর্তে প্রধানের দায়িত্বে আছেন, ভলকার তুর্ক, আমরা এও জানি যে ভলকার তুর্ক ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ, তার সঙ্গে তার সখ্যতা অন্যরকম, এবং বলা যেতে পারে যে ঘনিষ্ঠ বন্ধু। ডক্টর ইউনূস যে প্রভাব বিস্তার করেছেন এ কথাও আমরা শুরু থেকে বলে আসছি, এবং স্টিফেন পাওয়েলস কেসিও তার বক্তব্যের চিঠিতে তুলে ধরেছেন যে জাতিসংঘের তদন্ত দলকে প্রভাবিত করা হয়েছে। আমাদের তো এ কথাও মনে আছে যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলছে, তা তো 15 আগস্ট পর্যন্ত দিয়েছে প্রতিবেদন, কিন্তু ডক্টর ইউনূস সরকার বা আওয়ামী বিরোধীরা তারা সবসময় এটিকে শেখ হাসিনার নির্দেশে কিংবা আওয়ামী সরকারের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বলে সবসময় উল্লেখ করে আসছে। মানে এটি তো একেবারে, যে শিশুটি কেবলমাত্র স্কুলে যাওয়া আসা শুরু করেছে তার মাথাতেও আসে হিসেবটি, যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেও সেটা আর শেখ হাসিনার নির্দেশে পুরোটা হয়নি। যদি তর্কের খাতিরে ধরে নেই যে সবকিছু শেখ হাসিনার নির্দেশে হয়েছে 5 আগস্ট আগ পর্যন্ত। মোদ্দা কথা, স্টিফেন পাওয়েলস কেসি যে চিঠিটি দিয়েছে জাতিসংঘকে, এই চিঠির গুরুত্ব ঠিকই আছে, অবশ্যই আছে, কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কিংবা ভলকার তুর্করা এই চিঠির জবাব দেবে কিনা। ডাউডি স্টেট চেম্বারের পক্ষ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে যথেষ্ট ভুল ভ্রান্তি বা অতিরঞ্জিত ফিগার এখানে আনা হয়েছে, সেটিতেও তারা কোনো প্রকার কর্ণপাত করবে কিনা অবশ্যই একেবারে অনিশ্চিত, যদি পর্যন্ত এখনো পর্যন্ত জাতিসংঘের উপরে প্রভাবটা ডিপ স্টেটের থেকে থাকে।
এবং একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, এই জাতিসংঘের মাধ্যমেই তো মিয়ানমারকে কথিত মানবিক করিডোর দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তারাই তো প্রথমে শক্তি তুললো ওই যে 2024-এর পরপরই 2025-এ জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফরে এলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে করে তিনি রোহিঙ্গাদের শিবিরে গেলেন, সেখানে গিয়ে বলে আসছেন যে খুব দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। ডক্টর ইউনূস তো বলেই ফেলেন যে এই ঈদ না হোক, সামনের ঈদে রোহিঙ্গারা যারা আশ্রিত রয়েছেন তারা তাদের নিজ অঞ্চলে নিজ মাতৃভূমিতে ঈদ করতে পারবেন। এবং রোহিঙ্গা শিবিরে গিয়েই যে সমাবেশটি আয়োজন করা হয়েছিল সেখানেই সেই কথিত মানবিক করিডোরের প্রস্তাবটি তুলেছিলেন জাতিসংঘের মহাসচিব। তারপর থেকে তো এই করিডোর নিয়ে অনেক কথা হলো। অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জাতিসংঘের উপরেও ডিপ স্টেটের অবশ্যই প্রভাব রয়েছে। এবং স্টিফেন পাওয়েলস যে দাবিটি করেছেন যে সহিংসতা উস্কে দেওয়ার মতন এই যে তথ্য, সেটা যথেষ্ট কাজে লাগতে পারে। আমরা অপেক্ষায় রইলাম যে আসলে জাতিসংঘে কোনো ধরনের উত্তর দেয় কিনা। আমরা এখনো পর্যন্ত জানি না, অবশ্যই নিশ্চিত করে জানি না যে এই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে। তবে শুধুমাত্র আওয়ামী সরকারের নির্দেশে সেটা আইন শৃঙ্খলা রক্ষার নামে হোক বা যে কারণে হোক কোনো হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর বাইরে যে তৃতীয় একটি শক্তি রয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা আন্দোলনকে সহিংস করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনরোষকে আরো তীব্র করে তোলার জন্য, সেটিও স্পষ্ট।